আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 9। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতে তানভীরের ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবন থেকে ফিরে এসেছে। সকাল 8টা বাজে। খান বাড়ির প্রতিটি সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও টুকটাক সাহায্য করছে। মেঘও হাতে হাতে করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ থেকে তানভীরের অফিস খোলা, তাই তানভীর ও অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে ও খাচ্ছে। আবির বারবার আর চোখে লক্ষ্য করছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরেছে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবার শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে। মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিম আর আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যা নিষেধাজ্ঞা শুনে দুজনেই শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎ ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিম আদিকে স্কুলে আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। ইটস ওকে চাচ্চু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিব। তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে যাস। ঠিক আছে চাচ্চু, বলেই আবির বেসিংয়ে হাত ধুয়ে চলে গেল। আস্তে আস্তে তানভীর, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম ও আদিও চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান ও দুইজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবনের গল্প করায় ব্যস্ত। বেলা যখন 11টা, বাড়িতে মেহমান এসেছে শুনেই মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তা দেখে হালিমা খান চিৎকার করে বলে উঠল, মেঘ আস্তে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে এলো। এসে দেখলো সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকে সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলেছি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনছিস না। এবার মনে হয় আবিরকে জানাতে হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মাহমুদা খান ভাতিজিকে কাছে টেনে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমার ভাইজিকে একটুও বকবে না, তাহলে ভাইয়াকে বলে তোমার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মাহমুদা খান মেঘকে খুব করে বোঝালো এই সময় একটু বুঝে শুনে চলতে। মেঘও সব বুঝেছে এমন ভাব করে বলল, ঠিক আছে ঠিক আছে, বলেই মাহমুদা খানের কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যা ও পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলেই আড্ডা আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন। সিঁড়িতে 2 কদম উঠতেই হঠাৎ মালিহা খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিহা খান একটু হেসে জবাব দিল, না, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে এক নজর দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান হালিমা খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। হালিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত, আর মেঘ, বন্যা, মিমকে আমি আজই আমার সাথে নিয়ে যাব। তুমি প্লিজ কোনো আপত্তি করো না। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মাহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মালিহা খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই, আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যা, মিম,
আর আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতে একা ছাড়বে না। বলে মালিহা খান থামল। মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব, প্রয়োজনে আবির সেখান থেকে কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎ মেঘের ফোনে কল বেজে উঠল। সবাই ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি দিল মেঘের ফোনের দিকে। দেখলো আবিরের কল। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, তোমায় কতবার বলবো ফোন ধরার আগে সালাম দিবে। সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বসে আছি। সবাই একসাথে? এই সময় সবাই একসাথে? ফুপি আর আরিফ এসেছে। ফুপি এসেছে? কই, আমাকে আগে কিছু জানালো না তো যে আজকে আসবে আমাদের বাড়িতে। কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত করতে এসেছে। ফুপি চাই আমি, বন্যা আর মিম আজকেই তার সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মু কি বলছে? বড়াম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। ও আচ্ছা, ফুপিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবে না, আর আমি যেহেতু একেবারে ফিরবো তাই দুপুরে আর বের হতে পারছি না। ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো, শরীর ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বলল, ফুপি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যায় বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মাহমুদা খান স্মিত হাসল, বলল, ঠিক আছে, বাদরটাকে বলিস যেন একটু তাড়াতাড়ি আসে। এ পর্যায়ে বন্যা, মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খানও হেসে দিল। মেঘ মাথার নাড়িয়ে সম্মতি জানালো। আরিফ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখেই মেঘ আবিরের বলা কথাটা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আঙ্কেল অসুস্থ, তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যেন মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানায় রয়ে গেল। আরিফের মুখ ফুটে উঠেছে এক রহস্যময় হাসি। ইতিমধ্যে বাড়ির মেয়েডরা তাদের সবার সামনে চা নাস্তা নিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমেছে। তাই হালিমা খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েডদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছি, সেই অনুসারে রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পর এসে করব। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ির কোথাও দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি নাও আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে, আমি আর একটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণা এসে মিমের পেছনে কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু এ কি, আবারও আরেকটা কণা এসে গায়ে লাগলো। এবার মিম একটা রাগি রাগি লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারলো তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়ে সে বিস্ময়ে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরিফ মুচকি হাসল, আমি। ভয় পেয়েছ? মিম তোতলাতে তোতলাতে বলল, ভয়ের কি আছে, আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসল, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? না, মানে তেমন কিছু না। তাহলে কেমন কিছু? মিম বিরক্ত কণ্ঠে বলল, কিছুই না, আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। ও তাই বুঝি? তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীরের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পেছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাওয়ার সেখানে যান। আরিফ এবার রাশভারী কণ্ঠে বলল, কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব পাগলটা? আজ তো একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে
অবতরণ করছো? আমার উপর একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল। ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক কেন নিয়ে এসেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। আপনাকে কে বলেছে আমাকে বাড়ি নিয়ে আসতে? তোমার আবির ভাই। আমি আপনার সাথে যাব না। তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওপাশ থেকে আরিফকে জিজ্ঞেস করেছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান বলবে। মিম রাগী একটা লুক দিয়ে আরিফের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। হ্যালো আম্মু। কিরে, তোর সমস্যা কি? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। মিম রাগী রাগী দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পিছনে উঠে গিয়ে বসল। আরিফ বাইকের লুকিং মিররে দেখল মিম পিছনে ধরে কোনো রকম বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তারা? বলল, প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটি শুনে সামনের দিকে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়ায় মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আরিফ লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকি হাসল। একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তা মিম আর কিছুই বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টায় কাটায়। 5 মিনিট হলো আবির বাড়ি ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে চলে গেল। মেঘ রুমে ঢুকেই দেখল আবির মাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে। তাকিয়ে আছে এক অদ্ভুত মোহ মায়াময় দৃষ্টিতে। আবিরের গালে হালকা ভেজা ভেজা চাপ দাড়িগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনের ভেজা চুল থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়ছে। অদ্ভুত এক মায়া এই শ্যাম কালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টা হঠাৎ ব্রেক ফেল করবে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফিরলে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা একটু খুঁজে দেন প্লিজ, খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাঁধ ঝাঁকিয়ে বলল, মেঘ, কি হলো তোমার? মেঘ একটু থতমত খেয়ে বলল, কই কিছু না তো। আবির মেঘকে পেছন ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলেই মেঘ লজ্জায় মাথা নুইয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলেন? মেঘ নেশাতুর দৃষ্টি নিয়ে বলল, আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি আর মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসল। মেঘের দু গালে হাত রেখে কপালে চুমু দিয়ে মজা সুরে বলল, যাক, জীবনে আর যাই করি না কেন, বউকে তো পাগল করতে পেরেছি। ধন্য এ জীবন, ধন্য। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লোকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘে যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রিয়সীর মাঝে মাঝেই এমন পাগলামি করে, তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। পুপিদের বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে। অনেক দিন হলো অফিসের বাইরে তাদের সাথে আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি। সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ আর বন্যা মাহমুদা
খানের দুই পাশে বসে আছে। মিম এসে বলল, দেখি দেখি একটু সাইড দাও, আমিও ফুপির কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই নেবে? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দিব, আমার মায়ের আদর খাবে। কিন্তু মিমের মনে হলো তা শুনতে পায়নি, আর শুনতে পাবে বা কি করে? এত মানুষের ভিড়ে আরিফ তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়। মেঘের নজর সিঁড়ির দিকে পড়তেই লক্ষ্য করলো আবির নামছে। ব্ল্যাক প্যান্ট এর সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস এঁটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে আজও সেই পুরনো দিনের গান গেয়ে উঠল। দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন, নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক? মাহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কিরে তোর আবার কি হলো? কিছু না। তুই আমার থেকে কথা লুকাচ্ছিস মেঘ? তোকে আমি ছোটবেলা থেকে চিনি, সত্যি করে বলতো, তুই কি আমার ভাসুরকে দেখে আবারও ক্রাশ টাশ খেয়েছিস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবো না তোকে দেখলে ক্রাশ খাবো? হ্যাঁ? ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিহা খান বলে উঠল, কিরে কোথাও যাচ্ছিস নাকি? জি আম্মু, রাকিব রাসেলের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা ও মিমকে সবাইকে আজকে আমি নিয়ে যেতে চাই, সাথে তুইও চল, কয়েকটা দিন ও বাড়িতে থেকে অফিস করিস। আবির কয়েক মিনিট চুপ করে থেকে বলল, ফুপি তুমি বন্যা আর মিমকে নিয়ে যাও, মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব, জানোই তো ওর শরীরটা ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘ আপুকে ছাড়া কোথাও যাব না, আমরা বৃহস্পতিবারই যাব। এবার মনে হলো বন্যা ও একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মা আমরা মেঘের সাথেই একেবারেই যাই। মালিহা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল, বলল, বাড়ির খুব বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস। আবির উফ শব্দ করে বলে উঠল, আমি আসার সময় আব্বু চাচুর সাথে কথা বলে এসেছি।